সিনেবাপ যেভাবে আমার দিয়ে কামাই করছে, 2 মিলিয়ন মেরে 40 করে 80,000 টাকা পার মান্থ কামাই। বেশি বড় হয়ে গেছে, তোমাকে বসতে দেবো না। উনার দোকান, উনার টুল, উনার পিড়ি, উনার প্লাস্টিক, উনার পাছা, উনি বসবে, বলছে বসতে দেবো না। 2026 বিধানসভাতে কোন দল যদি আমাকে চায়, হচ্ছে সুধীর ভাই, আর একটা হচ্ছে পেদো। আর পাইপলাইনে যে সিনেমাগুলো আছে সেগুলো হলো নাকের বষ্টি, ঝাঁটের উকুন, ফেদার কৃমি, গুজ্জদারে গোষ্ঠীদ্বন্দ্ব। তোমার আমার আশ্বাস 2026-এ রিজু বিশ্বাস, দাদা ছাপা শাড়ি চিহ্নে দাঁড়িয়ে যাও, জিত নিশ্চিত। এটা কি বিট বক্সিং নাকি ডাইনোসরে পাদ মারতেছে বুঝতে পারবেন না। শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েট করে রাজমহলের মতো বাড়ি বানিয়ে ফেললো এক বাচ্চা মেয়ে। লজ্জা নারীর ভূষণ, অশ্রু নারীর অস্ত্র, সমাজ হয়েছে উন্নত, পড়তে পারে ছোট বস্ত্র। কি বললাম? লজ্জা নারীর ভূষণ, অশ্রু নারীর অস্ত্র, সমাজ হয়েছে উন্নত, পড়তে পারে ছোট বস্ত্র। তবে করছি না ব্যবধান, সব ছেলে নয়কো সমান, বঙ্গনারী পরশারী ক্রাশ খেয়ে গাইব গান। বাংলার প্রতিটা মেয়ের ফেসবুকের ইনবক্সে এই গান গেয়ে ভাইরাল হয়েছে কে কে কে। তোমার আমার আশ্বাস 2026-এ রিজু বিশ্বাস, দাদা ছাপা শাড়ি চিহ্নে দাঁড়িয়ে যাও, জিত নিশ্চিত। কারণ বাংলার মানুষের শাড়ির প্রতি আলাদা ইমোশন, তবে এই ইমোশন পরবর্তীকালে ফার্স্টেশন, ডিপ্রেশন, টেনশনের কারণে সেটা আলাদা ব্যাপার। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে এমন কোনো মহিলা বা মেয়ে নাই যারা রিজু বিশ্বাসের স্ক্রিনশট দিয়ে পোস্ট করে না। এই দেখো আমাকেও সে লিখেছে, বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। আজ থেকে প্রায় বহু বছর আগে বাংলা ধারাবাহিকের একটি জনপ্রিয় ধারাবাহিক বউ কথা কও, যেখানে নিখিল এবং মৌরির দুষ্টি মিষ্টি কেমিস্ট্রি আমাদের মন জয় করে নিয়েছিল। সন্ধ্যে 7টা 7:30টার দিকে মা কাকিমা মাসিমা জেঠিমা পিসিমা সকলের টিভির ঘরে ঢুকে গিয়েছিল এই মৌরি এবং নিখিল। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল এই রিজু বিশ্বাস, সেলিব্রিটি বা শালীর বেটি যাই হোক, সকলে তার সাথে সেলফি তুলতো, ভালোবাসতো, এক ঝলক দেখার জন্য পাগল হয়ে যেত, অনেক মেয়ে তার প্রতি ক্রাশ খেত। তবে সেই মেগা সিরিয়াল শেষ হওয়ার পর বহু বছর তাকে কোনো পর্দায় দেখতে পাওয়া যায়নি। সেরকম ভাবে স্বাভাবিকভাবেই তার সেই স্টারডাম ডিলুট হতে শুরু করে, লোকে তাকে ভুলতে শুরু করে, অনেকটা আমাদের সেই কিং খানের ছেলের ব্যাডাস অফ বলিউড ওয়েব সিরিজে শরদ কাপুরের মতো। পেচানা লোকে বলছে আরে কাহা পে দেখা থা, অনেকটা এরকম। মানে একসময় গুরুত্বের চরম শিখরে থাকা নিখিলকে যখন কেউ গুরুত্ব দিচ্ছে না, তখন সে নিজেই একটা গুরুত্ব পাওয়ার জন্য পন্থা অবলম্বন করছে। সকলের মেসেজে গিয়ে বলছে বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি, প্লিজ রিপ্লাই মি। বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি, প্রথমত এটা গ্রামাটিক্যালি ভুল, এটা হবে বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন এ শাড়ি। এজন্য কাউকে কমপ্লিমেন্ট দেওয়ার আগে ভেবে চিন্তে দিতে হয়, না হলে হাসির পাত্র হতে হয়। বন্ধুগণ, আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, সেজন্য যখন ইংলিশে কথা বলি প্রথমে মাথার মধ্যে বাংলাতে চিন্তা ভাবনা করি, তারপরে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে বলি। তাই স্পোকেন ইংলিশ আমাদের অতটা ফ্লুয়েন্ট হয় না। আমাদের বেসিক্যালি ইংলিশ কথা বলার জায়গা সেরকম একটা নেই, সেজন্য ইংলিশে কথা বলার যে ভয় সেটা কাটে না। তোমাদের একটা ডেমো দিচ্ছি, ধরো আমি ইংলিশে একটা লাইন বলছি, আই ট্রাইং স্পিকিং ইংলিশ বাট নট কামিং আউট। আপনার বলা সেন্টেন্সে মিস্টেকস আছে, এটিকে এভাবে কারেক্ট করে বলুন, আই এম ট্রাইং টু স্পিক ইংলিশ বাট আই এম ফাইন্ডিং ইট ডিফিকাল্ট। আপনি কি এটা বুঝতে পেরেছেন? দেখলে এই অ্যাপ্লিকেশনের এআই ইংলিশ টিচার কত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিল কোথায় আমার ভুল হচ্ছে, কোনো রকম ভাবে আমাকে এম্বারেস ফিল না করিয়ে। বন্ধুগণ, এই অ্যাপটি ইংলিশ শেখার প্রুভেন মেথডকে মাথায় রেখে ডিজাইন করা, সেজন্য 50 লক্ষের উপর ইউজার এটা ব্যবহার করে তাদের ইংলিশ শেখার রাস্তাটাকে অনেক স্মুথ করে নিয়েছে। এটা অনেকটা সাঁতার শেখার মতো, তুমি কি জলে না নামে সাঁতার শিখতে পারবে না? স্পোকেন ইংলিশটা অনেকটা সেরকমই। এটা প্র্যাকটিস স্কিল বন্ধুগণ, আসল ক্ল্যারিটি এবং কনফিডেন্স প্র্যাকটিসের মাধ্যমেই আসে, কিন্তু সবার কাছে প্রতিদিন প্র্যাকটিসের স্কোপও থাকে না এবং ভুল করে শেখার একটা সেফ প্লেসও থাকে না। আর সুপারনোভা এআই ইংলিশ টিচিং অ্যাপ তোমাকে সেই সব কিছুই প্রোভাইড করছে। এই অ্যাপ্লিকেশনে প্রায় 1000-এরও উপরে অ্যাক্টিভিটিস রয়েছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কমপ্লিট করতে 10 থেকে 15 মিনিট লাগে। প্রত্যেকদিন একটা অ্যাক্টিভিটিস তোমাকে স্পোকেন ইংলিশকে স্মুথ বা তোমার স্কিলকে হাই করার জন্য যথেষ্ট। আর হ্যাঁ বন্ধুগণ, ডেসক্রিপশনে কিন্তু সুপারনোভা এআই এর লিংক দেওয়া রয়েছে, তোমরা ক্লিক করে ডাউনলোড করতে ভুলো না। আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছো তাদের জন্য স্পেশাল অফার রয়েছে, তোমরা সুপারনোভা এআই এর 3 মাসের প্রিমিয়াম প্ল্যান মাত্র 799 টাকায় পেয়ে যাবে। সো হারি আপ। আর অপরদিকে দেখতে গেলে সমাজের বড় বড় হুনু যারা শার্ক এবং ইন্ডাস্ট্রির কিছু অপর সেকশনে বসে থাকা পাওয়ারফুল লোক যারা কাজ দেয়, তারাও কিন্তু অনেক মামুনিদের ইনবক্সে কুপ্রস্তাব দেয়, কোলে এসে দুধ কলা দিয়ে কালসা পুষে যাও মামুনি, তাহলেই কাজ পাবে। সেই স্ক্রিনশট ভাইরাল করার সৎ সাহস বা দুঃসাহস কিন্তু কোনো মেয়ে দেখাচ্ছে না। সবাই রিজু বিশ্বাসের মতো কম বিপজ্জনক একটা ছেলের নর্মাল কমপ্লিমেন্টকে ভাইরাল করতে ব্যস্ত, সেই প্রতিযোগিতায় লিপ্ত। শুধু টলিউড ইন্ডাস্ট্রি নয়, যে কোনো কর্পোরেট লেভেলেও এই ধরনের কার্যকলাপ চলে। উপরের বস তার নিচের এমপ্লয়ীদের এরকম বলে, আরে এসো মামুনি, বলে বসে দুধ কলা দিয়ে কালসাপ পুষে যাও, তাহলেই তো প্রমোশন হবে। এই ডার্ক রিয়ালিটি অপ্রিয় সত্যটাকে যদি তোমাদের সঠিক বলে মনে হয়, সেটাও তোমরা মতামত পোষণ করো কমেন্টে। বিপদটা হলো তখন যখন সব মেয়েগুলো জানতে পারলো আরে একই কমপ্লিমেন্ট সবাইকেই দিয়েছি, তাহলে হোয়াট অ্যাবাউট মাই স্পেশালিটি, শালা মাথা মোটা ফ্ল্যাটবার্ড। সেই জায়গা থেকে মেয়েগুলো রাগে আরো স্ক্রিনশট দিচ্ছে, এ দেখ আমাকেও লিখছে, এ দেখ আমাকেও লিখছে। সুন্দরী হওয়ার জন্য বিদ্যাবালান হওয়ার প্রতিযোগিতায় মেয়েগুলোকে হারিয়ে দিয়েছো, তাদের স্পেশাল ফিল করানোর জায়গায় তুমি একটা জল ঢেলে দিয়েছো রিজু।
আমার সাথে কন্ট্যাক্ট করে একটা মেসেজ লিখে দিবি, 5 মিনিটের মধ্যে মেরা রিপ্লাই না করে 5000 টাকা ফেরত দিবি। একটা ডেমো দিতেছি। তোরা কোনো মেয়েকে বললা যদি তাজমহলে যাও না তাহলে তোমার সঙ্গে একটা মেকআপ বক্স নিয়ে যেও, তোমার জন্য নয় ওই তাজমহলটার জন্য, কারণ তোমার সৌন্দর্যের পাশে তাজমহলটাও ফিকে। মেয়েগুলো না গইলে যাবে মোমবাতির মতো। আরেকটা ডেমো দিতেছি। কোন একটা মেয়েকে মেসেজ করলে রিপ্লাই দিল না, তুমি তারপরের দিন মেসেজ করবা, যদি চোখের জলের দাম হয় গো মামুনি তাহলে কাল রাতের আমার বালিশ কোটি টাকায় বিক্রি হবে, কারণ তোমার রিপ্লাই না পেয়ে আমি চোখের জলে কাল রাতে বালিশ ভিজিয়েছি। পাগল হয়ে আরেকটা ডেমো দিতেছি। কোন একটা মেয়েকে টেক্সট করলাম, এই রিজু বিশ্বাসের উপরে আশ্বাস রাখতে পারো গো, আমি তোমার ঠোঁটের লিপস্টিককে ছেদরে দিতে পারি কিন্তু চোখের মাস্কারা কখনো নষ্ট করব না, মানে আমি তোমায় ভালোবেসে কিস করতে পারি কিন্তু কখনো তোমার চোখে জল আসতে দেব না। আরে ভাই সোপিও অ্যাট্রাকশন বইলা ডিকশনারিতে একটা ওয়ার্ড আছে, এটা হিউমার দেখাও প্রেমে পড়ে। সবাইকে লুক গুডিন শাড়ি বললে হবে? দিমাগে চাপ দাও, একটু হিউমার দাও। আরে কি করো কাকা, ঘন্টা কালে ডেকিলা। বন্ধুগণ, রোস্টিং যদি একটা কয়লার খনি হয় সেখানকার হীরা হচ্ছে আমাদের ডিজে অরুণ। রোস্টিং করতে বসছি সেই ভদ্রলোককে টানবো না, রোস্টিং দেবতা রুষ্ট হবে আমার প্রতি। সিনেবাব যেভাবে আমার দিয়ে কামাই করছে, দুটো অন্তত ভিডিও আপলোড করে 2 মিলিয়ন মেরে 40 করে 80,000 টাকা পার মান্থ কামায়। 2 মিলিয়ন মেরে 40 করে 80,000 টাকা পার মান্থ কামায়। 1 মিলিয়নে 40,000, 2 মিলিয়নে 80,000 কোন বান্দের পুত দেয় আমারে? আরে কোন বান্দের পুত দেয়? যদি এরকম টাকা ঢোকে 2 মিলিয়নে, যদি ইউটিউব থেকে আমি 80,000 টাকা কামাই দাদা, আপনারা প্রতি মাসে 80 কেজি আলু 80 কেজি ময়দা গিফট করবো পরোটার আলুর দম বানানোর জন্য। আমি সারা পশ্চিম বাংলায় আউটলেট খুলে কাঁচামাল সাপ্লাই দায়িত্ব আমার। তাহলে সংসার চালাইতে পাই না, ইএমআই বাউন্স করে যায় কোনো মাসে মাসে 80,000 টাকা বলে ঢোকে 2 মিলিয়ন। এরকম ভুল ভ্রান্ত ধারণা ক্রিয়েট করবেন না, সমাজে ছড়াবেন না। এতে কি হয় বলেন তো? আশেপাশের ক্লাবের লোকজন যখন চাঁদা চাইতে আসে, আরে বাবা এত বড় ইউটিউবার 1 মিলিয়নে 40,000 ঢোকে, 2 মিলিয়নে 80,000, আপনি 8,000 টাকা চাঁদা দিতে পারতেছেন না, ইএমআই দিতে পারি না আমি। এরকম ভ্রান্ত ভাবে আর ভুল ইনফরমেশন সমাজে শেয়ার করবেন না। আমাদের কাছে মানুষের ভালোবাসাটাই বড় লোকই। ওকে, সিনেবাবটা স্বীকার করে না, সিনেবাব আমার সঙ্গে আসছে ফিল্মে, যার জন্য রোস্ট করাটা বন্ধ করেছে। রোস্টিং কবে ছাড়লাম? তাই আপনি যতদিন মার্কেটে আসেন আপনাকে রোস্টিং করে ভার্মে না পাঠানো অব্দি রোস্টিং কি ছাড়া যায়? সিনেবাব আমার সঙ্গে আসছে ফিল্মে। ওকে, আমি আপনার সাথে সিনেমা করতেছি, এই জন্য আমি রোস্টিং ছেড়ে দিছি। ডিজে অরুণের সাথে আমি সিনেমা, আমার কোনো সিনেমা আসতেছে না। কংগ্রাচুলেশন। তবে এগোতা ঠিক ডিজে অরুণকে ইউজ করে অনেক ক্রিয়েটর ভিউজ পায় এবং আমিও পেয়েছি। আপনাকে ভাঙিয়ে খাই, সত্যি আমরা খাই, এটা অস্বীকার করার কিচ্ছু নেই। ডিজে অরুণ, আপনি রোস্টিং দুনিয়ার কয়লা করেন হীরা, কালো জিরা, আপনি নেট দুনিয়ার ফোরা, কারবাঙ্কল, তুকমা দিয়ে ফাটা ফেলাই ইচ্ছা করে আপনার। তবে ভাবেন না আপনারা নিয়ে রোস্ট করে কামাই বলে আপনারা আমি কমিশন দিতে যাবো। যাবো না একদিন পরোটা খাইতে, আপনি পরোটা ছিড়বেন আর আমি আপনার অন্য কিছু। 2026 বিধানসভাতে কোন দল যদি আমাকে চায়, সেই দলের হয়ে এনি প্রার্থীর বিরুদ্ধে আমি দাঁড়াতে রাজি। আমি দেখে নেবো কোন বুথে কি হচ্ছে, তবে দলের সিটটা পা। আমার মনে হয় আপনার নিজের একটা পার্টি গঠন করা উচিত এবং পার্টির নাম দিবেন ভাওড়ে মেইয়া। যেটার পরে এরিয়ার লোক আসবে, দাদা আমাদের এরিয়াতে এই সমস্যা, একটা টিউবওয়েল বসাইতে হবে, একটা বাস স্ট্যান্ড করতে লাগবে, একটা স্কুল করা লাগবে, খুব খারাপ অবস্থা। আপনি বলবেন ভার মেজা। মানে পার্টি থেকে একটা কথা মনে পড়লো, এই যে একটা স্ক্রিনশট তোমাদের স্ক্রিনে দিছি, এই যে সামনে ইলেকশন 2026-এ ভোট, এখন বিভিন্ন পার্টি থেকে বিভিন্ন রকমের প্রমোশনাল অফার আসে। একটা বিশেষ পার্টি থেকে আসছে, এটা যদি প্রমোশন করতাম, এই অফার যদি অ্যাকসেপ্ট করতাম, তাহলে বিগত 2 বছরে তারা যে টাকা অফার করে কলকাতায় একটা ফ্ল্যাট বাড়ির সামনে BMW দাঁড় করা দিতে পারতাম। তবে রাতে আমার ঘুমটা ঠিকঠাক হইতো না, তোমাদের চোখে চোখ রাখা সিনেমা যেভাবে বুক খোলায় কথা বলে সেইটা বলতে পারতাম। দেখো বন্ধুগণ, মেরুদণ্ড বিক্রি করে 2 নম্বরই পদ্ধতিতে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে বড়লোক হওয়া মানুষ সমাজে প্রচুর, কিন্তু ওইভাবে বড়লোক হওয়ার থেকে আমার তোমাদের চোখে বড়লোক হওয়াটা বেশি গর্বের মনে হয়। औकात बढ़ानी चाहिए अपनी, लेकिन भूलनी नहीं चाहिए। অফারে যে রিপ্লাইটা দিছি সেইটা দেখো। দেখুন, আমি তো তৃণমূল, CPIM, বিজেপি, CPM, KTM, ATM সকলকেই খুব ভালোবাসি। বাই দ্য ওয়ে, ইউ লুক গুড ইন শাড়ি। না না না, এগুলা লাভ স্টোরি আমাদের জন্য না, আমাদের জীবনটা আসলে ভাই খুব ব্যস্ত তো। সুধীর ভাই আসছে, বলছি যে ব্লগার ভিডিও করছো তুমি এরকম করছো কেন? ও তো হাততালি দিচ্ছে, তোমার বান্টুতে সুশুরি দেয়নি তো। সালা হাফ বাল ইমেচিওর ব্লগার, তোর পালস পোলিও টিকা খাওয়া দরকার। মনে হচ্ছে ওই 2 হাতের তালুর মাঝখানে আপনার অন্ডকোষ দুটো রেখে দিই, তারপরে যত জোরে খুশি তালি মারুন, বাঙ্গি ফাটা ডিজে অরুণ।
এরকম তলছিনালগিরি অ্যাক্টিং করে আপনি বৃহন্নলাদের অপমান করছেন। উনারা অনেক বেশি সুন্দরী লাস্যময়ী হয়। বাংলা খাওয়া ফোলা পেটে শাড়ি চুড়িদার টিপ পরলেই বৃহন্নলা হওয়া যায় না রে পাগলা। আপনাকে পুরো কাদা খাওয়া হাইব্রিড শুয়োরের বেবি লাগছে। ফুড ব্লগাররা এসে তার কলারের মধ্যে না মাইক লাগিয়ে দেয়, একটা মালা বানিয়ে দেয় যাতে সাউন্ড ক্যাপচার করতে পারে। সেই মাইকগুলোর দাম 2000 থেকে শুরু করে 50-60 টাকা অব্দি হয়। তো তার যখন সময় শেষ হয়ে যায় তখন সে মাইকগুলো ব্লগারদের কি করে ফেরায় দেবে। আমি চুপচাপ থাকো, আমি জামা খুলে দিচ্ছি, মাইক্রোফোন ঘুরিয়ে নাও। এই ভাই এই ফোন না, গেঞ্জিগুলো ছুড়ে দিচ্ছে বন্ধুগণ, যার যার মাইক খুলে নিয়ে বাড়িওয়ালা। আমি এক এক করে খুলে দিতে পারবো না। এককে বলা হয় ওরা ব্যানকাল। বাংলা সুপারস্টার মেধার তাদের ধারে কাছে যেতে অনেক বছর সময় লাগবে। কনফিডেন্স ডিকশনারিতে এই ওয়ার্ডটার সমার্থক শব্দ হতে চলেছে ডিজে অরুণ। বন্ধুগণ, উনার দুটো কালজয়ী সিনেমা আসতে চলেছে। এক হচ্ছে সুধীর ভাই আর একটা হচ্ছে পেদো। আর পাইপলাইনে যে সিনেমাগুলো আছে সেগুলো হলো নাকের বষ্টি, ঝাঁটের উকুন, ফেদার কৃমি, গুজ্জদারে গোষ্ঠীদ্বন্দ্ব। আর বিগত কয়েকদিন ধরে আমাদের ফেসবুকে একটা টপিকের ব্লগ বারে বারে আমাদের সকলের টাইমলাইনে আসছে। সেটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েট করে রাজমহলের মতো বাড়ি বানিয়ে ফেললো এক বাচ্চা মেয়ে। এই বিষয়ে আমার কেস স্টাডির আরেকটা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখবে বেশ কিছু এরিয়ার এমএলএ এমপি রয়েছে যাদের কাছে ধরো স্যাংশন হয়েছে 8 কোটি টাকা একটা রাস্তা বানানোর জন্য। তারা 8 লাখ টাকায় সেই রাস্তা এমন ভাবে বানায় যে তার উপর দিয়ে যদি লেডি কুত্তা হাইটে যায়, কুত্তার পায়ের চাপে রাস্তার পিচ খোবলা মেরে উঠা পড়ে। কথা সত্য, এত বাজে কোয়ালিটি। আর বাকি টাকা দিয়ে নিজের রাজমহল বানায়, সরি রাজমহল নয়, চোর মহল। সেটা নিয়ে ট্রোল করার মতো সৎসাহস বা দুঃসাহস কেউ দেখায় না, কারণ সেটা বিপজ্জনক। আর আমরা যে সমাজে বসবাস করতেছি এইখানে ঘুষ নেওয়াটা কোনো ক্রাইম নয়, ঘুষ নিয়ে কাজ না করাটা ক্রাইমের আন্ডারে পড়ে। এইরকম নৈতিক অধপতন হয়েছে আমাদের। সেই পরিস্থিতিতে একটা বাচ্চা মেয়ে যদি ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েট করে হোক, শ্রাদ্ধ বাড়িতে গিয়া হোক, শ্মশানে গিয়া হোক, ব্লগ বানায়, যে একটা স্বপ্নের বাড়ি হাগায়, কনগ্রাচুলেশন, কারণ সে কারো টাকা মেয়েরা বানায় নাই, কোনো ক্রাইম করে বানায় নাই। নেক্সট মানে কড়াইয়ের মধ্যে ভুট্টা দিলে পপকর্ন যেরকম ফিটা ফিটা ওঠে, তিরিং বিরিং করে লাফায়, আমার মনে হচ্ছে এরা স্টেজের উপরে পপকর্ন হইতেছে। এটা নাচ না জিমনাস্টিক নাকি এরিয়াল কি ভাই বুঝতে পারতেছি না। আমার মনে হয় রিজু বিশ্বাসের মতো এদেরকেও মেয়েগুলো রিপ্লাই দেয় নাই, তাই মনের দুঃখে স্টেজের উপরে সুইসাইড করতে আসছে। টাইগার শ্রফ হতে হলে তোমাদের ফ্লিপ মারতে হবে, তোমরা তো স্লিপ খাচ্ছ, ছোটি বাচ্চি হোক ইয়া। মানে আমাদের আন্ডার ওয়ারে যদি লাল পিঁপড়া বাসা বনে এবং 1 কোটি লাল পিঁপড়ার একসাথে অন্ডকোষের দংশনে তার বিষ ব্যথায় আমরা এরকম ভাবে লাফাই না, যেটা ডিজে অরুণ একটি মহিলার সংস্পর্শে এসে লাফাচ্ছে। নেক্সট ডিজে মানিস ভাতারের ভাত খাবো না মা বলকা বাবাকে। মানে আমার বন্ধু শুকনা নেশা লিকুইড নেশা একসাথে করার পর যখন ন্যাপথলিন গুঁড়া করে জুতার গালিতে মিশায় শুঙে তখন এরকম অবস্থা হয়। এটা কি বিট বক্সিং নাকি ডাইনোসরে পাদ মারতেছে বুঝতে পারবেন না। আরে ভাই আস্তে নিচে ঝুলন্ত পাখি ডিম সব মুখ দিয়ে বাড়ায় আসবে। বন্ধুগণ, স্কুল লাইফে যখন আমরা ক্লাসের মধ্যে বেশি কাইকিচির করতাম তখন স্যার ম্যাডামরা এসে একটা কমন ডায়লগ দিত, এটা কি মাছের বাজার? এই মাছের বাজারকে মাস্তান বাজারে পরিণত করেছে বাংলার ফুড ব্লগার। একদম ফালতু কথা বলো, লোককে বলনি তুমি কত বড় মাছ হয়ে গেছো তুমি। তুই চলো আমাকে রান্না করে, তোমাকে বসতে দেবো না। কি এমন বিক্রি করছো তুমি মাছ? সংক্ষেপে বলি, একটা মাছের দোকানদার 140 টাকা সেই ফুড ব্লগারের কাছে পাইতো এবং সকলের সামনে সেই টাকাটাকে চাওয়ায় তার ইগো হার্ট হয়েছে, সেন্টিমেন্টে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। গোটা মাছ বাজারে নিজের বাপের বয়সী গরিব সেই মাছের দোকানদারকে 5 কেজি মোটা আঙ্গুল দেখায় এইভাবে এইভাবে এইভাবে। সে থ্রেড দিচ্ছে, চলো আমাকে রান্না করে, চলো আমাকে রান্না করে। বোঝো অবস্থা, এখন জোর করেছে নাবে। চলো আমাকে রান্না করে। চিনি চিনি, এক সময় রানাঘাটে ছিল রানু, যার মুখমণ্ডল দেখলে আমাদের মধ্যে একটা গান বেজে উঠতো, তেরি মেরি। এখন এসছে এই হনু, বেশি বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। বোঝো অবস্থা, বাবার বয়সী একটা লোককে বলছে খুব বড় হয়ে গেছে, খুব বড় হয়ে গেছে। আরে ভাই এটা তো বায়ো ইললজিক্যাল কথা। বাবার বয়সী স্বাভাবিক বয়সে তো বড়, এটা বলার কি আছে? তোর কথাবার্তা ঠিক নেই, তোর আচার আচরণ ঠিক নেই। মানে দেখে কষ্টই লাগছে গো, বাবার বয়সী একটা রোগা বটকা গরিব মাছ ব্যবসায়ীকে এই মোটা একটা আঙ্গুল দেখে কথা বলছে। 2.5 কিলো হাত ছিল সানি দেওয়ালে, এটা তো 5 কিলো আঙ্গুল গো। এই আঙ্গুলের চাপায় ভদ্রলোক মারা যাবে গো, তুলে নে আঙ্গুলটা প্লিজ ভাই। তোমাকে বসতে দেবো না। উনার দোকান, উনার টুল, উনার পিড়ি, উনার প্লাস্টিক, উনার পাছা, উনি বসবে, বলছে বসতে দেবো না। নেতাগুলো খুব টেনশনে পড়ে গেছে, ফুড ব্লগাররা যদি এখন গুন্ডামি শুরু করে ওদের তো ভাত মারা যাবে, ওরা কি করে খাবে? আর এরকম থ্রেড যদি ভাই আরেকটু চালিয়ে যাও 2026-এর টিকিট কিন্তু পাক্কা। ঠিক পথেই এগোচ্ছ ভাই কলিযুগের সমাজে। আর আগের দিনের মাছটা পুরো গন্ধ মাছ দিয়েছে। আর মাছ পচা বেরিয়েছে, তুমি পরের দিন থেকে ওই দোকানে যেও না, হিসেব মিটে গেল। বা মাছ পচা বেরিয়েছে তাকে পার্সোনালি গিয়ে বলো পচা মাছ দিয়েছেন, পারলে টাকা ফেরত দিন, খেতে পারিনি নষ্ট হয়েছে। তোমাকে দুটো লোক চেনে বলে ভিডিও করে ওপেনলি বাবার বয়সে একটা গরিব মাছের দোকানদারকে থ্রেড দিচ্ছ, এটা পরিচিতির অপব্যবহার ছাড়া আর কিচ্ছু না। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা
এখানেই শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। দেখো, শোনো, বোঝো, হাসো, হালকা মতো শুয়ে পড়ো, দ্যাটস ইট। ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানিও। এই ধরনের ভিডিও আরো দেখতে চাও কিনা সেটাও কমেন্টে জানিও। টাটা, দেখাচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুগণ, ডেসক্রিপশনে কিন্তু সুপারনোভা এআই এর লিংক দেওয়া রয়েছে, তোমরা ক্লিক করে ডাউনলোড করতে ভুলো না। আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছো তাদের জন্য স্পেশাল অফার রয়েছে। তোমরা সুপারনোভা এআই এর 3 মাসের প্রিমিয়াম প্ল্যান মাত্র 799 টাকায় পেয়ে যাবে। সো হারিয়া।